নমস্কার। আচ্ছা, ভারতের ম্যাপটা যখন আমরা দেখি কি ভাবি? ভেরু কিছু রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের একটা তালিকা, তাই না? কিন্তু ব্যাপারটা তার থেকে অনেক বেশি গভীর। প্রতিটি কোণায়, প্রতিটি বাঁকে লুকিয়ে আছে আলাদা গল্প, আলাদা একটা পরিচয়। চলুন আজ বরং ম্যাপের ওপর দিয়ে একটা ছোট্ট সফরে বেরিয়ে পড়া যাক। দেখে নেওয়া যাক এই বিশাল দেশের রাজনৈতিক গঠনটা আসলে ঠিক কেমন। তো প্রথমেই যে সংখ্যাটা মাথায় রাখতে হবে সেটা হলো ২৮। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতে মোট রাজ্য আছে ২৮টা। আর ভাবুন তো একবার, প্রত্যেকটা রাজ্য মানে কিন্তু এক একটা আলাদা জগৎ, তাদের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ইতিহাস। এই ২৮টা টুকরো মিলেই কিন্তু ভারতের ওই বিশাল রঙিন ক্যানভাসটা তৈরি হয়েছে। ২৮-এর পর যে সংখ্যাটা আসছে সেটা হলো ৮। কি এই ৮? এগুলো হলো ভারতের ৮টা কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি। রাজ্যের মতো এরা কিন্তু পুরোপুরি স্বায়ত্তশাসিত নয়, বরং কিছু বিশেষ কারণে এদের শাসনভার সরাসরি কেন্দ্রের হাতে থাকে। তাহলে কি দাঁড়ালো? এই ২৮টা রাজ্য আর ৮টা কেন্দ্রশাসিত অঞ্চল, এই দুটো মিলেই কিন্তু আজকের ভারতের সম্পূর্ণ রাজনৈতিক মানচিত্রটা তৈরি। বেশ, তাহলে আর দেরি কেন? আমাদের যাত্রা শুরু করা যাক একেবারে দেশের মাথা থেকে, মানে ভারতের মুকুট থেকে, উত্তর ভারত। চলুন সেই বরফ ঢাকা পাহাড় আর ইতিহাসের গলিতে একটু ঢু মেরে আসি। উত্তরের ম্যাপে চোখ রাখলেই প্রথমে কি দেখা যায়? দুটো নতুন কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু ও কাশ্মীর আর লাদাখ, যেগুলো ২০১৯ সালে তৈরি হয়েছিল। সেখান থেকে একটু নিচে নামলে দেখবেন পাঞ্জাবের সবুজ উর্বর জমি, হরিয়ানার বিস্তীর্ণ কৃষিক্ষেত্র, আর তার পাশে হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডের সেই ব্রেথটেকিং পাহাড়ি সৌন্দর্য। আর এই সব কিছুর একেবারে কেন্দ্রবিন্দুতে কে আছে বলুন তো? আমাদের দেশের রাজধানী দিল্লি, যেটা নিজেও কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, উত্তর তো হলো। এবার চলুন আমাদের কম্পাসের কাঁটাটা একটু ঘুরিয়ে নিই সোজা পূর্ব দিকে। পূর্ব আর উত্তর পূর্ব ভারত এমন একটা অঞ্চল যেটা শুধু ভৌগোলিকভাবেই নয়, সাংস্কৃতিক দিক থেকেও অসম্ভব বৈচিত্র্যময়। পূর্ব ভারতের কথা বলতে গেলে প্রথমেই আসে তিনটে গুরুত্বপূর্ণ রাজ্যের নাম: ঐতিহাসিক বিহার, খনিজ সম্পদে ভরপুর ঝাড়খণ্ড, আর অবশ্যই শিল্প সাহিত্যের পীঠস্থান পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গ পেরোলেই কিন্তু শুরু হয়ে যায় ভারতের সেই রহস্যময় উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার। আর উত্তর পূর্ব ভারত মানেই একটা ডাকনাম সবার আগে মাথায় আসে, তাই না? 7 সিস্টার্স বা 7 বোন। কি সুন্দর নামটা! এই নামটাই যেন ওই রাজ্যগুলোর একে অপরের প্রতি নির্ভরতা আর তাদের সেই অসাধারণ সৌন্দর্যের একটা প্রতীক। তো এই ৭ বোন কারা? এরা হলো অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই ৭ বোনের একজন ভাইও আছে, আর সে হল সিকিম। হিমালয়ের কোলে বসে থাকা এই ছোট্ট রাজ্যটা যেন এই পুরো অঞ্চলের সৌন্দর্যকে একটা অন্য মাত্রা দেয়। উত্তর আর পূর্ব দেখা হলো। এবার আমাদের সফরের রুট ম্যাপ বলছে সোজা চলে যেতে হবে দেশের একেবারে হার্টল্যান্ডে, মানে মধ্য ভারতে। আর তারপর সেখান থেকে আমরা যাব পশ্চিমের প্রাণচঞ্চল উপকূলের দিকে। ভারতের ঠিক মাঝখানটায়, মানে দেশের হৃৎপিণ্ডে, আছে দুটো বড় রাজ্য, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়। এই দুটো রাজ্য কিন্তু শুধু ভৌগোলিকভাবেই ভারতের কেন্দ্রে নেই, এরা দেশের ঘন জঙ্গল আর বাঘেদেরও অন্যতম প্রধান আশ্রয়স্থল। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলতে পারবেন আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটা? হ্যাঁ, ঠিক ধরেছেন, রাজস্থান। এর বিশাল থর মরুভূমি, প্রাচীন সব দুর্গ আর ওই যে রঙিন সংস্কৃতি, সবকিছু মিলিয়ে রাজস্থানকে একেবারে অনন্য করে তুলেছে। এবার একটু পশ্চিম উপকূলের দিকে যাওয়া যাক। এখানে রয়েছে শিল্প আর বাণিজ্যে এগিয়ে থাকা গুজরাট, আর তার পাশেই আছে মহারাষ্ট্র, যার বুকে রয়েছে দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাই। আর একটু নিচে আমাদের সবার প্রিয় ছোট্ট ছুটির ঠিকানা গোয়া। ওহো, আর হ্যাঁ, এখানে রয়েছে একটা কেন্দ্রশাসিত অঞ্চলও, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। দেখতে দেখতে আমাদের মূল ভূখণ্ডের সফরটা প্রায় শেষের দিকে চলে এলো। এবার আমরা যাব একেবারে দক্ষিণ উপদ্বীপে, আর তারপর সেখান থেকে পাড়ি দেব সমুদ্রের বুকে ভেসে থাকা দ্বীপ অঞ্চলগুলোতে। আমরা এখন এসে গেছি ভারতের দক্ষিণ প্রান্তে, এমন একটা জায়গায় যেখানে একদিকে যেমন রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, তেমনি অন্যদিকে আছে হাজার হাজার বছরের পুরনো মন্দির আর প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন। এই দক্ষিণে রয়েছে কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, আর যাকে বলে ঈশ্বরের নিজের দেশ কেরালা। আর সব শেষে চলুন মূল ভূখণ্ডটা ছেড়ে একটু বেরিয়ে পড়ি। প্রথমে যাব পুদুচেরি, যেখানে আজও ফরাসি স্থাপত্যের ছোঁয়া লেগে আছে।
তারপর আরব সাগরের বুকে পান্নার মতো সবুজ লক্ষদ্বীপ, আর সবশেষে বঙ্গোপসাগরের রহস্যে ঘেরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। জানেন তো, এই দ্বীপগুলো কিন্তু শুধু সুন্দরই নয়, এরা ভারতের সামুদ্রিক প্রহরী হিসেবেও কাজ করে। আর এভাবেই উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভারতের মানচিত্র জুড়ে আমাদের এই ছোট্ট সফরটা একটা বৃত্ত সম্পন্ন করল। ভাবা যায় আমরা যেন কথার কথায় পুরো দেশটা একবার চক্কর দিয়ে এলাম। এই পুরো সফরটা শেষে একটাই কথা বারবার মনে হচ্ছে, ভারত সত্যিই অনেক ভাষা, অনেক সংস্কৃতি আর অনেক পরিচয়ের একটা দেশ, কিন্তু সবকিছু এক অসাধারণ ঐক্যের সুতোয় বাঁধা। আর এই যে বৈচিত্র্য, এটাই কিন্তু এর সবচেয়ে বড় শক্তি। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম, পাহাড়, সমুদ্র, মরুভূমি, জঙ্গল, ভারতের এই যে এত রূপ, এত বৈচিত্র্য, এ ঠিক কোন দিকটা আপনাদের সবচেয়ে বেশি টানে? উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে, একটু ভেবে দেখবেন।